যাতে এটা পড়াইছিলাম কিনা দেখো তো, এই যে লাল কালি দিচ্ছি যেটা এই পর্যন্ত আমি মনে পড়াইছিলাম, এই অঙ্কগুলো করাইছিলাম, মনে দুটো অঙ্ক করাইছিলাম। জি স্যার পড়াইছিলেন। আচ্ছা, এটা এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে কি? না স্যার। এই প্রশ্নটা কিভাবে হবে সেটা মনে বলছিলাম, মানে হট আর নিউট্রাল রিং প্রশ্নটা থাকবে এরকম, হট আর নিউট্রাল রিং আর ডিটারমিনেশন অফ দ্য ওয়েভলেন্থ অফ সোডিয়াম লাইট ইউজিং নিউট্রাল রিং। নিউট্রাল রিং ব্যবহার করে আমার এটা বের করতে বলেছিলাম। এই ক্ষেত্রে আমার এটাকে উইনো হিসেবে ব্যবহার করতে বলছিলাম, এই প্যারামিটারটাকে। তো এটা কিন্তু বের করা যায়, আমরা যদি পরবর্তীতে কোনো সময় পাই, হ্যাঁ, তাহলে এটা আমি বের করে দেখাই দেবো। এটা যদি আমাদের অত গুরুত্বপূর্ণ না, তারপরে এটা বের করে দেখাই দেবো আমি, ঠিক আছে? আপাতত যে প্রশ্নটা মূল প্রশ্ন সেটা আমি পড়াই ফেলছি। মূল প্রশ্নটা ছিল হট আর নিউট্রাল রিং আর মানে ওয়েভলেন্থ বের করা, আর মাধ্যমে নিউট্রাল রিং এর মাধ্যমে ওয়েভলেন্থ বের করা। এখন এখানে বলো তো দেখি এই ইকুয়েশনটাতে কি কি আছে, ল্যামডা ইজ ইকুয়াল টু কি কি আছে বলো তো? আমি যদি এটা বড় করি, ল্যামডা ইজ ইকুয়াল টু কি কি আছে এখানে, এই প্যারামিটার গুলো কি কি মনে আছে কারো? এই প্যারামিটার গুলো কি কি আছে? হ্যালো, তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না, কারো কথা। লাইন চলে গেছে নাকি? না। এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। তোমাদের না প্রশ্ন করতেছি, প্রশ্ন উত্তর দিচ্ছ না কেন? আমি বললাম যে এখানে তোমরা কি সিআর স্কেল দেখতে পাচ্ছ? জি স্যার। তো ডায়ামিটার কিসের ডায়ামিটার? এটা প্রথমটা। দ্বিতীয়টা কিসের ডায়ামিটার? ডায়ামিটার কি আমার না কার ডায়ামিটার? এটা এই ডায়ামিটার কিসের ডায়ামিটার? কিসের ডায়ামিটার বলো? কতজন ক্লাসে আছে রে বাপ? একজনের কি মনে নেই কিছুই? আর নিজে দেখলেও তো টের পাওয়া যায়, যেখানে লেখা আছে যে ডায়ামিটার অফ দি 5 রিং বা 7th রিং, মানে রিং এর ডায়ামিটার, নিচেও একটু এদিক ওদিক দেখলেও তো টের পাওয়া যায়। হয়তো ভুলে গেছো, ঠিক আছে, যে কয়েকদিন আগের পড়াশোনা ভুলে গেছি, হ্যাঁ, কিন্তু এখানে তো এটা কিসের ডায়ামিটার এখন বলো দেখি? এটা কিসের ডায়ামিটার? প্রথমটা দ্বিতীয়টা কিসের ডায়ামিটার? যে 5 রিং এর ডায়ামিটার প্রথমটা, আর দ্বিতীয়টা স্যার 15 রিং এর ডায়ামিটার স্যার। আর দেখে দেখে বললে উল্টাটা বললে, প্রথমটাই বড়টাই হবে প্রথমে। ও স্যার, জি স্যার, ভুল হয়ে গেছে। হ্যাঁ, যদি আমি n প্লাস m বলি, n প্লাস n তম রিং কোনটা? বড়টা, আর ছোটটা হবে পরেরটা, ঠিক আছে? তাহলে প্রথমটা বড়টা ডায়ামিটার, মানে রিং এর বড় রিং এর ডায়ামিটার ডিভাইড বিয়োগ ছোট রিং এর ডায়ামিটার স্কয়ার ডিভাইড বাই 4 ইনটু দুইটা ডায়ামিটারের বিয়োগফল। এমটা হচ্ছে দুইটা ডায়ামিটার বিয়োগফল। যেমন যদি 15 এক্সাম্পল হিসেবে এটা বলছে 15, আর যদি 5 হয় তাহলে এটা হবে 10, তাহলে এমটা হবে 10, আর 8 হবে কি? আর এর নাম কি বলো? আর কি? রেডিয়াস। রেডিয়াস রিং। সোর্সের সরি স্যার, রিংস রেডিয়াস। আরে বাপ, উপরেরটা কি তাহলে? উপরে তো রিং এর রেডিয়াস, আর নিচেরটা কি? সোর্সের রেডিয়াস। স্যার, লাইনস রেডিয়াস হবে। কি রেডিয়াস? কি রেডিয়াস থাকতে পারে বলো তো দেখি? লেন্সের রেডিয়াস। হ্যাঁ, লেন্সের রেডিয়াস, ভেরি গুড। লেন্সের রেডিয়াস, ওটাকে অনেক সময় বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার, যেখানে একটা কথা নিচে লেখা আছে, কি বলা আছে? রেডিয়াস অফ কার্ভেচার অফ লেন্স। এই দিছিলাম না, লেন্স আঁকছিলাম না, বাঁকা আঁকা ছিল যেটা, ওই বাঁকা লেন্সের ডায়ামিটার। এভাবে যদি এটাকে আমি গোল করে নিই তাহলে ওটা রেডিয়াসটা হচ্ছে এই বড় আর।
এই বড় আরটার নাম কি বললাম আবার বলো তো? রেডিয়াস অফ কার্ভেচার অফ দি লেন্স, রেডিয়াস অফ কার্ভেচার অফ দি লেন্স, লেন্সের কার্ভেচার ডায়ামিটার। তাহলে অনেক সময় এখানে পুরা ওয়েভলেন্থ বের করতে না বললে রেডিয়াসও বের করতে বলতে পারে। কার রেডিয়াস? লেন্সের রেডিয়াস, রেডিয়াস অফ কার্ভেচার বের করতে পারে। তাহলে ওটা সূত্র কি হবে? আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে কি, এই ল্যামডাটা আর এর কাছে চলে যাবে, আরটা ল্যামডার কাছে চলে যাবে। ক্লিয়ার? সব ক্যালকুলেশন এক, ক্যালকুলেশন যা আছে তাই হবে, খালি শেষের লাইনে আছে ল্যামডা যাতে আর, আর যাতে ল্যামডা চলে যাবে। ক্লিয়ার? রেডিয়াস অফ কার্ভেচারের সূত্রটা কি বলো তো হবে? একজন বলো তো, রেডিয়াস অফ কার্ভেচারের সূত্র কি হবে? রেডিয়াস অফ কার্ভেচারের সূত্রটা কি হবে? যে কোনো একজন বলো। আর ইজ ইকুয়াল টু কি হবে? স্যার ল্যামডাটা নিচে চলে আসবে স্যার। আর বলো, মুখে বলো, মুখে বলো সেটা কি হবে? এই যে আমি এখানে একটা গোল দিয়েছি অঙ্কের ভিতরে, দেখতে পাচ্ছ? অঙ্কের ভিতরে একটা গোল দিয়েছি। জি স্যার, ঠিক আছে, dn প্লাস m এর হোল স্কয়ার মাইনাস dn এর স্কয়ার ডিভাইড বাই 4m ল্যামডা। ওই আমি যেটা বলছিলাম যে ল্যামডা যাতে আর, আর যাতে ল্যামডা। তার মানে আমাকে যদি প্রমাণ করতে দেয় যে ওয়েভলেন্থ বের করো, তাহলে সেটা এই পর্যন্ত বের করতে হবে। আর যদি ওয়েভলেন্থ না বের করে বলে যে রেডিয়াস অফ কার্ভেচার বের করো, তাহলে এই পর্যন্ত করে আসার পরে খালি ল্যামডাটা এখানে চলে যাবে, আরটা এখানে চলে আসবে। এই পার্থক্য। তো একই প্রশ্ন ঘুরাই দিতে পারে, অনেক সময় প্রশ্ন ঘুরাই দিতে পারে যে রেডিয়াস অফ কার্ভেচার বের করো। নিউটন সিং এর মাধ্যমে এই কথাটা না বলে, ওয়েভলেন্থ না বলে রেডিয়াস অফ কার্ভেচার বের করো। সোডিয়াম লাইটের ওয়েভলেন্থ বের করতে না দিয়ে বলতে পারে যে ডিটারমিনেশন অফ দি রেডিয়াস অফ কার্ভেচার অফ লেন্স বাই ইউজিং নিউটন সিং। ক্লিয়ার? মানে একই প্রশ্ন দুইটা উত্তর, মানে দুইটা প্রশ্ন উত্তর একই, লাস্ট ইকুয়েশনটা খালি চেঞ্জ হয়ে যাবে। হয়েছে? তাহলে আর কোন প্রশ্ন আছে? ইন্টারফারেন্স শেষ আমার, ইন্টারফারেন্স শেষ। আর কোন প্রশ্ন আর থাকলে বলো ইন্টারফারেন্সের, না হলে আমরা ডিফ্লেকশনে যাব। বাজারে আছে নাকি রে বাপ? একজন শব্দ হচ্ছে খুব। ডিফ্লেকশন দেখো, ডিফ্লেকশনটা কি জানো? বলতে পারবে? কোনো আইডিয়া আছে কিনা ডিফ্লেকশন সম্বন্ধে? বাংলায় হচ্ছে অপবর্তন। অপবর্তন সম্বন্ধে কারো আইডিয়া আছে? ইন্টারফারেন্সের কি বাংলা কি? ব্যতিচার। তো ডিফ্লেকশন বাংলা হচ্ছে অপবর্তন। কারো আইডিয়া আছে অপবর্তন সম্বন্ধে? ধরো এই এখানে একটা দাগানো আছে, সেই দাগানোটা চিন্তা করো তাহলে বুঝবো কিছুটা। When a beam of light passes through a small opening, মানে ছোট্ট একটা স্লিট আছে, it is spread to some extent into the region of the geometrical shadow. also বলার দরকার নেই। হ্যাঁ, তারপর বলতেছে if the light energy is propagated in the form of waves, then similar to sound wave, এটুকু না বললে চলে, similar to sound wave না বললে চলে, one would accept bending of a beam of light around the edge of an opaque obstacle or illumination of the geometrical shadow. এই কথাটা অর্থ কি? মানে আমরা আজীবন পড়ে এসেছি যে আলো সবসময় সোজা পথে চলে, তাই না? আলো সবসময় সোজা পথে চলে। তার মানে এখানে যদি একটা সোর্স থাকে, এখানে যদি একটা স্লিট থাকে, তাহলে নিয়ম অনুসারে কি ছিল? নিয়ম অনুসারে আলো একটা সোজা পথে চলবে, এখানে এসে সোজা পথে এই বরাবর চলবে, তাই কিনা?
এই বরাবর হওয়ার কথা ছিল আলো, এখানে আলোকিত হওয়ার কথা ছিল, তাই তো? এটা যদি স্ক্রিন মনে করি, কিন্তু আলোটা কোন কোন সময় বেঁকে যায়, এইদিকে চলে যায় অথবা এদিকে চলে যায়। কি বাঁকবে? বাঁকে নাকি? তোমাদের আগে পড়ে এসছে আলো সবসময় সোজা পথে চলে, তাই না? জি স্যার। হ্যালো, হ্যাঁ। এখন সেখানে যে দেখা যাচ্ছে আলো কিছুটা বেঁকে যাচ্ছে, এই যে বেঁকে যাওয়ার ঘটনা বা এই বেঁকে যাওয়ার প্রবণতা, এটাকে বলা হচ্ছে ডিফ্লেকশন, বেন্ডিং অফ লাইট। হ্যাঁ, এই কথাটাই মূল এখানে। এখানকার মূল কথাটা হচ্ছে বেন্ডিং অফ এ বিম অফ লাইট, এই কথাটাই মূল কথা। অ্যারাউন্ড দি এজ অফ অ্যান অবস্টাকল, যাই হোক, বা ইলুমিনেশন অফ দি জিওমেট্রিক্যাল শ্যাডো, মানে এই কথাটা মেন জিনিস। তার মানে কি আলো দেখবে তোমার যদি কারোর মানে টিনের ঘর থাকে, যারা ঘুম থেকে দেরি করে উঠো, দেখা যায় সূর্যের আলো ছোট্ট একটা ছিদ্র দিয়ে ঢুকতেছে, কিন্তু ঘরের ভিতর পড়তেছে অনেক বড় হয়ে। দেখো না, একটা ছিদ্র দিয়ে সূর্য আলো ঢুকা ঘরের ভিতরে যখন পড়ে তখন ওই আলোটা অনেক বড় দেখায়, দেখছো? জি স্যার। হ্যাঁ, তার মানে কি আলো ওই ছোট ছিদ্র দিয়ে ঢুকে আলোটা বেঁকে যাচ্ছে। আর বাঁকাটা নির্ভর করবে কার উপরে? এই যে ছিদ্রটা ছিল, ছিদ্র যে তীক্ষ্ণতা, ছিদ্র যে ধার আছে, এই ধারটা যার যত তীক্ষ্ণ আলো তত বেশি বাঁকবে, আলো তত বেশি বাঁকবে। এই ধারটা যত তীক্ষ্ণ তত বেশি আলো বাঁকবে। তার মানে এই বেঁকে যাওয়াটা কিসের কিসের উপর ডিপেন্ড করবে সেটার উপর, মানে একটা হচ্ছে তার, তারপরে এখানে ডিস্টেন্সের উপর নির্ভর করবে, এখানে ডিস্টেন্স কতটুকু। ডিস্টেন্স যদি অনেক বড় হয়, এই পর্যন্ত ডিস্টেন্স হয়, তাহলে সেই ক্ষেত্রে আরো বেশি বাঁকবে। যদি ডিস্টেন্সটা কাছে হয় তাহলে কম বাঁকবে। তার মানে এই বেঁকে যাওয়ার ঘটনাটা হচ্ছে ডিফ্লেকশন। ঠিক আছে? ডিফ্লেকশন কাকে বলে? এখন ডিফ্লেকশন দুই ধরনের, একটা হচ্ছে ফ্রানহোফার ডিফ্লেকশন, একটা ফ্রেনেল ডিফ্লেকশন। ডিফ্লেকশন কয় ধরনের? দুই ধরনের। দুই ধরনের ডিফ্লেকশন, একটা ফ্রানহোফার ডিফ্লেকশন বলে, একটা ফ্রেনেল ডিফ্লেকশন বলে। ফ্রানহোফার ডিফ্লেকশনটা কি আর ফ্রেনেল ডিফ্লেকশনটা কি? তোমাদের আমি আরেকটা স্লাইড শেয়ার করতেছি, দেখো। দেখতে পাচ্ছ? জি স্যার। তো Fresnel diffraction and Fraunhofer diffraction. Fresnel diffraction and Fraunhofer diffraction. If either source or screen or both are at finite distance from the diffracting device, obstacle by aperture, the diffraction is called Fresnel diffraction. কি বললাম? If either source or screen or both, মানে সোর্স অথবা স্ক্রিন অথবা দুটাই যদি ফাইনাইট ডিসটেন্সে থাকে, মানে ফাইনাইট ডিসটেন্স মানে কি? ফাইনাইট ডিসটেন্স মানে কি? স্যার সীমাবদ্ধ ডিস্টেন্স, যার সীমাবদ্ধ আছে, নির্দিষ্ট সীমা আছে। হ্যাঁ, নির্দিষ্ট সীমা আছে। আর এখানে যেটা বলছি যে ইনফাইনাইট ডিসটেন্স, যার মানে সোর্সটা কোথা থেকে আসছে বা স্ক্রিন কোথায় আমি জানি না, ইনফাইনাইট ডিসটেন্স থেকে আসতেছে বা ইনফাইনাইট ডিসটেন্সে যাবে, যদি এরকম হয় সেটাকে বলবো আমি ফ্রানহোফার ডিফ্রাকশন। আর এটা হচ্ছে ফ্রেনেল ডিফ্রাকশন। ফ্রেনেল ডিফ্রাকশনটা আমি বললাম যে হয় স্ক্রিন না হলে সোর্স না হলে দুটাই আমার ফাইনাইট ডিসটেন্সে থাকে। তারপরে এটা একটা ফিগার, এটা একটা ফিগার, তাই তো? এখানে যেমন এখানে কোনো লেন্স ব্যবহার করছি কি? এটাতে বাম দিকে কোনো লেন্স ব্যবহার করছি না স্যার। না, কেন? কারণ আমরা জানি যে এটাতে মানে ফাইনাইট ডিসটেন্স থাকবে, তাই লেন্স ব্যবহার করা লাগতেছে না।
আর ইনফাইনাইট ডিস্টেন্সে থাকলে কি হয়, সেটাকে কন্ট্রোল করতে গেলে একটা লেন্স লাগবে, কারণ আমি তো জানি না কোথেকে আসতেছে কোথায় যাবে, এই জন্য লেন্স দেওয়া হয়। এদিকে দিতে পারি, আমরা এই পাশেও লেন্স দিতে পারি, মানে দুই পাশে লেন্স দিতে পারি। তাই এটাতে যদি আরেকটা পয়েন্ট বাড়াতে চাও, যে আরেকটা পয়েন্ট আমি বাড়াই দিব, তাহলে এখানে লিখবে যে লেন্স ইজ রিকোয়ার্ড ইন ফ্রেনেল ডিফ্রাকশন, আর লেন্স ইজ নট রিকোয়ার্ড ফাইনাল ইন ফ্রেশনাল ডিফ্রাকশন, আর এটাতে লেন্স রিকোয়ার্ড। ঠিক আছে, তার মানে আরেকটা পয়েন্ট এখানে বাড়াই নিতে পারো। তার মানে একটা প্রথমে যে কোনো ডিস্টিংগুইশ লেখার সময় প্রথমে দিবে তার ডেফিনেশন। প্রথমে কি দিবা? ডেফিনেশন দিবা। ডেফিনেশন দেওয়ার পর যদি এক্সাম্পল থাকে এক্সাম্পল দিবা। যেমন এখানে এক্সাম্পল হিসেবে বলছে ডিফ্রাকশন এট এ স্ট্রেট এজ, ন্যারো ওয়্যার অর এ স্মল অ্যাপিকুইক ডিস্ক এটসেট্রা। আর কমন এক্সাম্পলের মধ্যে ডিফ্রাকশন এট এ সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট আর ডিফ্রাকশন গেটিং। তো এখানে আমরা লেন্সের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারি, এই জন্য এটাকে কাজ করার সুবিধা কোনটাকে? আমাদের ফ্রানওভারকে। এর জন্য পরবর্তীতে আমরা যে কাজটা করবো সেটা ফ্রানওভার ডিফ্রাকশনের মাধ্যমে আমরা করব। আর এটাতে আমার লেন্সের কোনো প্রয়োজন নাই, তাই এখানে কোনো কন্ট্রোলার নাই। কন্ট্রোলার না থাকলে এটাকে মানে আয়ত্ত করা একটু কঠিন ফ্রেনেল ডিফ্রাকশনকে। এই জন্য ফ্রেনেল ডিফ্রাকশনটাকে আমরা সাধারণত কাজে খুব কম লাগাই। কাজে কোনটাকে বেশি লাগাই? ফ্রানওভার ডিফ্রাকশনটাকে। বুঝতে পারছো না পারো নাই? আর ডিফ্রাকশন গেল। এখন যদি আমি ইন্টারফারেন্সের কথা বলি, ইন্টারফারেন্স আর ডিফ্রাকশনের মধ্যে পার্থক্য, তাহলে ইন্টারফারেন্স ডিফ্রাকশনের মধ্যে পার্থক্য যদি হয়, এগুলো সব গুগল থেকে নেওয়া, তোমরাও নিতে পারো গুগল থেকে। গুগল থেকে নিতে পারো, নিজে লিখতে পারো, বই থেকে লিখতে পারো। ক্লিয়ার? তো এখানে ইন্টারফারেন্স আর ডিফ্রাকশনের ডিফারেন্স আছে, আর এখানে আছে ফ্রেনেল আর ফ্রানওভার ডিফ্রাকশন। ক্লিয়ার? নিচেও আরো আরেকটা আছে, যে এটা কি কি ধরনের, তাই নিচে আরো আছে। তোমরা এগুলা হেল্প নিতে পারো, অথবা তোমাদের এগুলা সব নেটে আছে, নেট থেকে তোমরা সাহায্য নিতে পারো। কোনটা যদি না বুঝো তখন আমাকে জিজ্ঞেস করো। ঠিক আছে? তাহলে এখানে দুইটা ডিস্টিংগুইশ আছে। এবার আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে ওই একটু আগে পার্থক্যের মধ্যে কি পড়লে দেখো, পার্থক্য আগে মধ্যে পড়েছ কি, এখানে একটা এক্সাম্পল দিছিলাম। কি কি এক্সাম্পল বলো তো? ফ্রানওভারের মধ্যে কি কি এক্সাম্পল দিছিলাম? ফ্রানওভারের মধ্যে কি কি এক্সাম্পল দিছি? কিরকম কোনো কথা বলো না তো দেখি। স্যার মনে নাই স্যার স্পেসিফিকলি। আরে বাবা ওইটা না, আমি তো স্ক্রিনে আছে না, স্ক্রিনে না শেয়ার আউট হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। কি দেখতে পাচ্ছ বলো তো? ফ্রেশনাল ডিফ্লেকশন। আর এই পাশে ডান পাশে ডেফিনেশন দুইটা একটু পড়ো তোমরা, দুই সবাই নিজে নিজে পড়ো আর এক্সাম্পলটা পড়ো, পড়ে বুঝলে আমাকে বুঝাও একটু। দুইটা এক্সাম্পল আছে, এক্সাম্পল পড়ো দুইটা, আর দুইটা ডেফিনেশন পড়ো। ওটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আমাকে পড়ে একটু বোঝানোর চেষ্টা করো।
কি বোঝা গেছে না যায় নাই? স্যার বুঝে দেন। বুঝো না এটা বলো এখন। বুঝাইতে দেবো, কি বুঝো নাই সেটা আগে বলো। যে স্যার এই জায়গাটা বুঝি নাই। আর পার্থক্য তেমন বুঝতে পারিনি। কি ওটাই তো বুঝতেছি, তেমন তো আমি বলতেছি না। তোমার কি স্ক্রিনে দেখতে পাচ্ছ ওটা? জি স্যার। হ্যাঁ, কি বুঝো নাই বলো তো? তুমি কি পড়তে পারো? পড়ো দেখি একটু। If either source or হ্যাঁ screen or both হ্যাঁ are at finite distance from the হ্যাঁ diffracting device, হ্যাঁ obstacle or aperture, the diffraction is called Fresnel type. হ্যাঁ, এই কথা মানে কি বুঝলা বলো তো? চেষ্টা করো দেখি কি বুঝলাম। সোর্স তো বুঝতেছো নাকি? যেখান থেকে আমার আলোটা আসবে। স্ক্রিন মানে কি? যেখানে আমার আলোটা পড়বে। বলছে হয় সোর্স অথবা স্ক্রিন অথবা দুটাই আমার ফাইনাইট ডিস্টেন্সে থাকবে, মানে সসীম দূরত্ব থাকবে, মানে যেখানে আমার দেখতে পাই যে ওখান থেকে আলোটা আসতেছে, এখানে আলোটা আমার পড়তেছে। এরকম ধরনের যদি ডিফ্লেকশন হয় সেটাকে বলছে আমরা ফ্রেনেল ডিফ্লেকশন। আর যদি বলি যে সোর্স বা স্ক্রিন ইনফাইনাইট ডিস্টেন্সে থাকবে, ইনফাইনাইট মানে কোথেকে আসছে আর কোথায় পড়বে এটা আমরা জানি না, এই ধরনের ডিফ্লেকশনটাকে বলবো আমরা ফ্রানহোফার ডিফ্লেকশন। বুঝা গেছে না যায়নি? জি স্যার বুঝতে পারছি। তাহলে এতক্ষণ ধরে বলছে স্যার বুঝাই দেন। স্যার আমি তো একবার বুঝাইছি, তারপর অনেক পড়তে দিচ্ছি। আরেকটা জিনিস স্যার একটু যদি বলতেন, আরেকটা জিনিস একটু যদি বলতেন বলো। স্যার। এই যে যেটা প্রথমটা মানে ফ্রানেল যেটা, সেখানে তো স্যার এই যে আলোগুলোর অপসরণ ঘটেছে, মানে এরা পরস্পর থেকে সরে যাচ্ছে, কিন্তু এদিকে ফ্রানহোফারে যেটা সেটা আবার অভিসারী হিসেবে তারা একটা বিন্দুতে মিলিত হচ্ছে। এটাও এখন যদি ওই যে কন্ট্রোলার না থাকতো না, ওই যে লেন্সটা যদি না থাকতো, তাহলে এটাও ছড়াই ছিটাই যেত। জি স্যার, সেইটাই কথা। সেখান থেকে স্যার ওই যে লেন্স দিয়ে আপনি যে এক বিন্দুতে মিলিয়ে দিলেন আর এখানে যে ছড়িয়ে দিলেন, তাইলে ডিফ্রাকশনের যে মেইন সংজ্ঞাটা স্যার, যে আলোগুলো মানে ইয়ে হয়ে যাবে, বাঁকিয়ে যাবে, বা যেটা হ্যাঁ আর কি সরে যাবে। কিন্তু হ্যাঁ দুইটা ঘটনা তো স্যার দুই রকম, মানে দুইটা ঘটনার সাথে মানে ডিফ্রাকশনের লজিকটা তো স্যার মিলাতে পারছি না। আচ্ছা, আমি এখন বলি, এখানে এখন লেন্স যদি না থাকতো, বাই চান্স এই লেন্সটা যদি সরাই দিতাম, তাহলে এই লেন্সটা দেওয়া হয়েছে এই কারণে যে এখানে একটা স্ক্রিনে ফেলবো, এটা কন্ট্রোল হিসেবে কাজ করে। যদি না থাকতো এটা কোথায় যেত, কোন মুহূর্তে যেত, কারণ স্ক্রিন তো কোথায় যেতে জানি না আমরা। এই স্ক্রিনটা আমি নিয়ে আসার জন্য এখানে একটা কন্ট্রোলার দিছি, নাহলে এটাও বেঁকে বুকে অনেক বেঁকে যেত, আরো বেশি বাড়তো। আর এটা কোথায় যেত তাও জানতাম না। এখানে তার তো একটা নির্দিষ্ট সীমা আছে, তাই না? ফ্রেনেলে একটা নির্দিষ্ট সীমা আছে, যে ওইখানে আমার স্ক্রিন আছে, মানে সোর্স আছে, এইখানে আমার যা আলোটা পড়বে এতটুকু বাড়বে, ঠিক আছে? আর এখানে কোনো স্ক্রিনের কোনো ছিল না, আমি নিজে একটা স্ক্রিন নিয়ে এসেছি, নিজে একটা লেন্স নিয়ে এসে সেটাকে আমরা মানে একটা ই দিয়ে ছোট করে এক জায়গাতে ফেলাইছি। এখানে যদি আমি উত্তল লেন্স না দিয়ে অবতল লেন্স দিতাম তাহলে আরো সরে যেত, তাই না? তা আমরা উত্তল লেন্স এটা অভিসারী। সেক্ষেত্রে আমরা কি অবতল লেন্স কি দিতে পারতাম স্যার? দিলে কি হবে? হবে, কিন্তু ওই যে উল্টা ঘটনা ঘটবে, যে স্ক্রিন আমি এক জায়গায় ফেলতে পারবো না, আরো ছড়াই যাবে, অভিসারী হবে না, অপসারী হবে। তোমার যদি এখন ছড়াই দেওয়া দরকার হয়ে থাকে তাহলে তোমার উত্তর লেন্স ব্যবহার করতে হবে। তোমার যদি মানে প্রয়োজনটা কি সেটা দেখতে হবে। তোমার যদি প্রয়োজন হয় আমার ছড়াই দিতে হবে, আলোটা বিভিন্ন জায়গাতে যাক, আরো দূরে যাক, আমার মানে সব জায়গাতে আলো যাক, এরকম যদি চাও যে আমার প্যান্ডেলে সব জায়গাতে আলো যেতে হবে, তখন তোমাকে উত্তর লেন্স ব্যবহার করতে হবে। আর তুমি যদি মনে করো না আমি একটা জায়গাকে ফোকাসিং করবো বেশি, ওই জায়গাটাতে আলোর তীব্রতা আমার বেশি দরকার, তখন আমার উত্তর লেন্স ব্যবহার করতে হবে। বুঝতে পারছি?
তোমার স্যার- প্রয়োজনের উপর বেসিস করে উত্তল লেন্স না অবতল লেন্স সেটা ঠিক করতে হবে তোমার। স্যার ফ্রন্ট পেপারে স্যার কি আমরা কি স্যার লেজার লাইটের উদাহরণ দিতে পারি? লেজার লাইট যেমন একত্রিতকরণ করে ওইটা একটা বিন্দুতে ফেলে ওটা ইন্টেন্সিটি বাড়াইছে, আর ঠিক আছে? স্যার ফ্যাশনালি কি স্যার আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের উদাহরণ ধরতে পারি? কিসের মাল্টিমিডিয়া প্রজেক্টর স্যার ফ্যাশনালি মাল্টিমিডিয়া প্রজেক্টর? ফ্রেশনেলে ফ্রেশনেলে কিছুটা মানে বোঝার জন্য, কিন্তু অ্যাকুরেট না, ওখানেও আমরা লেন্স ব্যবহার করছি। বুঝতে পারছি। ওখানে দেখবে যে লেন্স আছে, মানে এমনি বোঝার জন্য, যে নর্মাল ভাবে বোঝার জন্য হয়তো করতে হবে, কিন্তু ওখানে আসলে ওটা ফ্রন্ট ওভার লেন্স ব্যবহার করা আছে ওখানে, জি স্যার, ঠিক আছে। এমনি বোঝার জন্য। স্যার তাহলে মানে ডিফ্রাকশনের জায়গাটা কোথায় স্যার? মানে ডিফ্রাকশনের কাহিনীটা প্রথম ছবিতে কোন বিন্দুতে ঘটছে আর দ্বিতীয় ছবিতে কোন বিন্দুতে ডিফ্রাকশনের লজিকটা কোথায় ঘটছে স্যার? আসলে এখানে তো তিনটা রেখা টানছি আমরা, বুঝছো? এখানে যদি আমরা লেন্সটা বড় করে দিই, ডান পাশে যদি লেন্সটা বড় করে দিই, আর লেন্সটা যদি বড় করে দেয়, আমি ওখানে দিয়ে একটা বাঁকা টানলাম, এখানে দিয়ে একটা বাঁকা টানলাম, 5টা দাগ টানলাম। 5টা যদি দাগ টানি তাহলে ওই পাশের ওই উপরের আর নিচের এই দুইটা, ধরো আমি যদি এখানে 2টা দাগ টানি, সাপোজ স্টার্ট করলাম, 2টা দাগ নিয়ে যাই, ধরো আমি এখান থেকে এই যে এইদিকে একটা, এখান থেকে আর আমি নিলাম, তাহলে এই লেন্সটাকে যদি আমি বড় করি, সেই ক্ষেত্রে আমি যদি হোয়াইট বোর্ড নেই, এটাকে ক্লোজ করে দিলাম। এটা একটু এক্সাম্পলটা দেখা রাখো, যে ডিফ্রাকশন এট এ সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট আর ডিফ্রাকশন গেটিং এক্সাম্পল দিছি, এটা নিয়ে কাজ করবো তো পরে, তাই দেখাই দিলাম। আমি এটাকে ক্লোজ করে দিয়ে আমি হাতে দেখাই, হোয়াইট বোর্ড নেই স্ক্রিনে। এই ধরো আমার আলো আসতেছে দিক দিয়ে, সোজাসুজি আলো আসতেছে, যেহেতু আমি সোর্স জানা নাই, সোর্স জানা না থাকলে এখানে একটা আমি লেন্স ব্যবহার করতে পারি। এখানে একটা স্লিট দিলাম, স্লিট দেওয়ার পরে এখানে একটা লেন্স ব্যবহার করলাম, তাই তো? এখন এইভাবে গেল, এইভাবে গেল, এইভাবে গেল, একটা বেঁকে দিয়ে দিলাম, এখান দিয়ে একটা বাঁকা দিলাম। এবার কি বুঝতে পারছো তোমরা যে এখান দিয়ে যদি একটা লেন্স বলেন স্যার, বোঝা হ্যাঁ, এই যে এ পর্যন্ত তো বাঁকে নাই, যে সামনাসামনি সেগুলো তো বাঁকবে না, যেটা সাইড দিয়ে যাবে সেগুলো বাঁকা শুরু করবে, এগুলো আরো যত সাইড দিয়ে যাবে তত বাঁকা শুরু করবে। এখানে এইভাবে চিন্তা করতে হবে, লেন্সটা তখন আরো বড় করে দিতে হবে। এবার যদি উত্তর লেন্স ব্যবহার করি তাহলে সবগুলো আবার ওই মধ্যবিন্দুতে আসবে, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। এইভাবে আমার এইভাবে আসবে, ক্লিয়ার আছে? তাহলে এখানে বাঁকছে না, এখানেও তো বাঁকছে। তুই বলতেছে যে খালি ফ্রেনেলে বাঁকতেছে, ফ্রানোফারে বাঁকতেছে না, ফ্রানোফারেও বাঁকতেছে, কিন্তু ওখানে মাত্র 3টে দেখাইছে, দেখে ওখানে বাঁকানোটা দেখায়নি। জি স্যার, এবার বুঝতে পেরেছি স্যার, এবার ক্লিয়ার হয়েছে স্যার। হ্যাঁ, তার মানে প্রশ্নটা এরকম হতে পারে যে ডিফ্রাকশন কাকে বলে, ডিফ্রাকশন কত প্রকার, কি কি, মানে এই দুটার মধ্যে পার্থক্য, এটা একটা প্রশ্ন হতে পারে। বা এত কিছু না বলে হয়তো বলতে পারে যে এই দুটার মধ্যে ডিস্টিংগুইশ বিটুইন ফ্রানোফার আর ফ্রেনেল ডিফ্রাকশন উইথ এক্সাম্পল, ঠিক আছে? এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। এখন ওখানে এক্সাম্পলের মধ্যে তোমাদেরকে দেখতে বলছিলাম যে ফ্রানোফারের এক্সাম্পলে কি কি দিছিলাম বলো তো? দেখতে বলছিলাম যে সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট, আর হলো ওই যে ডিফ্রাকশন গ্রেটিং, মানে 3টে এক্সাম্পল ছিল। তোমাদের সিলেবাসে যেটা আছে, যে ফ্রানোফারের যে সেটাই তোমাদের সিলেবাসে আছে। তো সিলেবাস যদি তোমরা দেখো তাহলে বুঝবা যে ওইখানে তোমাদের ওই 3টা জিনিস আছে সম্ভবত। দেখি কি কি আছে, আমি একটু দেখে নিই সিলেবাস।
দেখো সিলেবাসটা দেখতে পাচ্ছ তোমরা? দেখো সিলেবাসে আমার কি কি পড়ানো হয়ে গেছে। সিলেবাসে আমার এই হাইজেন স্পিচ পড়াইছি আমরা, তারপর কোয়ারেন্ট পড়াইছি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ টু ওয়েভ পড়াইনি, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জাস্ট ওই যে কোনো লাইট ওয়েভই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওটা খুব একটা বেশি দরকার নাই, যে ওটা খুব একটা পড়াইনি। ইয়াংস এক্সপেরিমেন্ট পড়াইছি, ইন্টেন্সিটি ডাবল স্লিট পড়াইছি, থিন ফিল্ম পড়াইছি, আর এখান থেকে নিউট্রিশনিং পড়াইছি, ওই এজ এজ থিন ফিল্ম পড়াইছি, নিউট্রিশনিং পড়াইছি। ফেজর মেথড পড়াইনি, এখন সিঙ্গেল স্লিট পড়াবো, তারপর ডিফ্রাকশন গেটিং পড়াবো। তার মানে এই দুটো পড়ানো বাকি আছে। ওই যে ডিফ্রাকশন পড়াতে যায় যে ফ্রানোফার ফ্রেনেল আসতে পারে, এই জন্য ফ্রানোফার ফ্রেনেলটা একটু দেখাই দিচ্ছি। ক্লিয়ার? তার মানে এখন আমাদের পড়াতে হবে ডিফ্রাকশন গ্রেটিং, আর পড়াতে বলছে সিঙ্গেল স্লিট, আর টোটাল ইন্টারনাল ডিফ্রাকশন, এটা তোমরা অনেকটা পড়ে এসছো বলা যায়। সরি, জোরে বলো, শুনতে পাইনি। হ্যাঁ জোরে বলো। কিছু বলছো কেউ? কোনো কিছু কি বলছো কেউ? শুনতে পাচ্ছি না আমি। না, স্যার, মনে হয় যেহেতু মাইক্রোফোনটা বলছিলাম। মিউট করা নাই। মিনিট। এখন আমরা যেটা পড়াবো সেটা হলো ডিফ্রাকশন গেটিং আর সিঙ্গেল স্লিট, এই দুটো এখান থেকে পড়াবো। আর ফেজরটা অল্প একটু কথা, আর টোটাল ইন্টারনাল ডিফ্রাকশন এটা তোমরা আগেই পড়ে এসছো কিছুটা বলা যায়। ওই যে পূর্ণ আভ্যন্তর প্রতিফলন, পূর্ণ আভ্যন্তর প্রতিফলন সম্বন্ধে কিছুটা আইডিয়া আছে তোমাদের, আছে না? আর মেকানিজম অফ ওয়েভ প্রোপাগেশন এন্ড অ্যাপ্লিকেশন, মানে ওয়েভ প্রোপাগেশনটা অলরেডি আমরা কিছুটা ওয়েভের মধ্যে পড়ে এসেছি, ওয়েভের মধ্যেই পড়ে এসেছি ওয়েভ কিভাবে প্রোপাগেট করে। যে ধরো যে তোমার মুখের ভাষাটা কিভাবে প্রোপাগেট করে জানো? ওয়েভের মধ্যে কিছুটা বলছিলাম যে রিয়ারফ্যাকশন আর মানে সংকোচন প্রসারের মাধ্যমে কিন্তু আমাদের যে ওয়েভ প্রোপাগেট করতে থাকে। তো ওই মেকানিজমটা অনেকটা ওয়েভের মধ্যে আছে, এই জন্য এটা এখানে খুব একটা পড়াবো না। এখানকার মেন প্রশ্ন হবে ইন্টারফারেন্স থেকে একটা, ডিফ্রাকশন থেকে একটা। এখানকার দুইটা প্রশ্ন আছে, একটা ইন্টারফারেন্স থেকে হবে, একটা ডিফ্রাকশন থেকে হবে। তো ডিফ্রাকশনে খুব বেশি কিছু নাই, একটা হলো যে সিঙ্গেল স্লিট ডাবল স্লিট, ডাবল স্লিট নাই তোমাদের, সিঙ্গেল স্লিট আছে আর ডিফ্রাকশন গেটিং আছে, আর হচ্ছে ফ্রেনেল ফ্রানোফার ডিফ্রাকশন এটা থাকতে পারে। ঠিক আছে? এবার আমরা গ্রেটিংটা কি, ডিফ্রাকশন গ্রেটিংটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করি। ডিফ্রাকশন গ্রেটিং কাকে বলা হয়? ধরো শুরুতে বই নাই, গেটিংটা এখানে নাই, আমাকে আগে জায়গা থেকে দিতে হবে, মানে এই বইয়ে গেটিং আগে শেষ করে দিছে। তোমাদের কাছে কি অপটিক্সের বই আছে কোনো? হ্যালো,
স্যার ওয়েভ Hello? এন্ড অসিলেশন স্যার একটা বই আছে ডক্টর তোফাজ্জল হোসেনের। না ওই অপটিক্সের ওটা তো আলাদা। অপটিক্সের কোন বই আছে? ওই বইয়ে ওই গ্রেটিং বা এটা নাই, সিঙ্গেল স্লিট নাই, মানে একটা সিঙ্গেল স্লিট আছে কিন্তু এটা বেশি ভালো নাই এই বই যেটা আছে, কিন্তু গ্রেটিংটা এই বই নাই। গ্রেটিংটা আমি তাহলে আরেকটা বই নিয়ে আসতে হবে, না স্যার তোমাদের আমরা স্যার অপটিক্সের পাঠিয়ে কোনো দিয়ে বই পাইনি তারপরে স্যার। অপটিক্সের বই যেটা আমি তো পাঠিয়ে দিছি, এটা ওই যে একটা বই যেটা অপটিক্সের আমার কাছে যেটা ছিল, কিন্তু এটা পুরা বইটা পুরাটা নাই, মানে ইন্টারফেস পুরাটা আছে কিন্তু এই যে ডিফ্লেকশনের পুরাটা নাই। এই বলতেছি স্যার একটা স্যার টেক্সট বুক অফ অপটিক্স। হ্যাঁ ওইটাই, ওই বইয়ের আমার যে যেমন হাইজেন্স প্রিন্সিপাল আছে, ইয়াংস এক্সপেরিমেন্ট আছে, থিন ফিল্ম আছে, নিউটন সিং আছে, যে বইটা পড়াচ্ছিলাম এত, ওই বইটার পরে অংশটা স্ক্যানিং করা নাই এখানে, তাই দেখতেছি স্যার মানে 55 ওই যে পেজ ডিফ্লেকশন পর্যন্ত আছে গেটিং স্যার। আসে আগে শেষে। হ্যাঁ স্যার 55 পেজ পর্যন্ত আছে স্যার। হ্যাঁ ওই জন্যই ওইখানে ডিফ্লেকশন গেটিং, ওই বইয়ে ডিফ্লেকশন গেটিংটা আছে কিন্তু ওইখানে এখানে নাই। আচ্ছা গ্রেটিং সম্বন্ধে আমি কিছুটা আলোচনা করি, তারপরে পরে আমি বুঝাই দেবো ব্যাপারটা, ওই বই থেকে পরে বুঝাই দেবো। আমি যে বইটা আমার কাছে আছে স্ক্যানিং করে তোমাদের কাছে পাঠিয়ে দেবো। এখন গ্রেটিংটা কি সেটা কিছুটা আলোচনা করে যাই। ধরো ডিফ্লেকশন গেটিং হচ্ছে এই ধরনের জিনিস যে এবার যদি আমি চিন্তা করি, তাহলে দেখো কিছু কিছু জায়গা ফাঁকা আছে আর কিছু কিছু জায়গা আমার গ্যাপ, মানে গ্যাপ আছে। গ্যাপ গুলো কি কি? এই গ্যাপ গুলো হচ্ছে স্লিট, SLIT স্লিট, তাই তো? তার মানে এটাকে যদি আমি বি ধরি, এটাকে যদি এ ধরি, অন্যভাবে এটাকে যদি বি ধরি, এটাকে যদি এ ধরি, এটাকে যদি মানে অন্যভাবে এ ধরি, এটাকে যদি বি ধরি, কি হচ্ছে দেখো তো, একটা এটা হচ্ছে বাধা, অবস্টাকল এটা, তাই না? বাধা। আর এখানে একটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাতে আলো আসবে, বাধা দেখে আলো আসবে? আলো যেতে পারবে না। তাহলে এটার একটা লেন্থ আছে, এর একটা লেন্থ আছে, বি এর একটা লেন্থ আছে, তাই তো? তাহলে এ প্লাস বি এই দুটার যে লেন্থ আছে, এই লেন্থটাকে বলবো আমরা গেটিং এলিমেন্ট। এই দুটা যোগফলটাকে কি বলবো আমরা? গেটিং কনস্ট্যান্ট বা গেটিং এলিমেন্ট। গেটিং কনস্ট্যান্ট, গেটিং কনস্ট্যান্ট অথবা গেটিং এলিমেন্ট। এখন ধরো এর মান ধরে নিলাম যে, এর মান ধরে নিলাম যে 2 মিলিমিটার, আর বি এর মান ধরো যে 1 মিলিমিটার। 1 মিলিমিটার, দুটা যোগফল কত? 3 মিলিমিটার। 3 মিলিমিটার, তাহলে আমার গেটিং কনস্ট্যান্ট বা গেটিং এলিমেন্ট কত হলো? গেটিং কনস্ট্যান্ট বা গেটিং এলিমেন্ট কাকে বলে? গেটিং কনস্ট্যান্ট বা গেটিং এলিমেন্ট কাকে বলতেছি আমরা? এ প্লাস বি এর যোগফলটাকে আমরা গেটিং কনস্ট্যান্ট বা গেটিং এলিমেন্ট বলতেছি, তাই তো? তাহলে এটা কি আর বিটা কি? বিটা হচ্ছে স্লিট সেপারেশন, স্লিট সেপারেশন মানে স্লিটের যে ডিসটেন্সটা, বিটা হচ্ছে আমার স্লিট সেপারেশন। এটা কি?
বিটা হচ্ছে আমার স্লিট সেপারেশন, এটা হচ্ছে অ্যাবস্টাকল ডিসটেন্স, মানে কতটুকু বাধা দিচ্ছি আমি, ঠিক আছে। অ্যাবস্টাকল ডিসটেন্স এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাবস্টাকল, তারপরে যে এটা এখান থেকে এটুকু যে স্লিট সেপারেশন, আবার এটা একটা অ্যাবস্টাকল, এটাকে আবার স্লিট সেপারেশন। তাহলে যে একক ইউনিটে মানে 1 মিটার বলতে পারি, 1 সেন্টিমিটার বলতে পারি, 1 ইঞ্চি বলতে পারি, তাই তো। তার মানে ইউনিট লেন্থে কতটি গেটিং কনস্ট্যান্ট আছে সেটাকে বলছি আমরা ডিফ্রাকশন গেটিং। ধরো যদি আমি বলি 1 ইঞ্চিতে 5000 আছে গেটিং কনস্ট্যান্ট আছে, তার মানেটা কি বলতো? 1 ইঞ্চিতে 5000 গেটিং আছে, এই কথাটা মানেটা কি? মানেটা হচ্ছে 1 ইঞ্চি এই জায়গাটা যদি হয় তাহলে এখানে 1000টা এ প্লাস বি আছে, 5000টা এ প্লাস বি আছে। তাহলে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমি বুঝতেছি না তো, কোনো কথা উত্তর দিচ্ছ না তো তোমরা। জি স্যার শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তো কথার মাঝে মাঝে উত্তর না দিলে আমি কি বুঝবো? তাহলে আমরা গেটিং এলিমেন্ট কাকে বলতেছি, আর গেটিং কনস্ট্যান্ট কাকে বললাম, আর ডিফ্রাকশন গেটিং কাকে বললাম? বলো তো, 3টা জিনিস বলছি আমি, 3টা জিনিসের ভিতরে বলছি 2টা জিনিস একই। কি একই বলো তো? গেটিং এলিমেন্ট আর স্যার গেটিং কনস্ট্যান্ট। গেটিং এলিমেন্ট আর গেটিং কনস্ট্যান্ট একই জিনিস, ঠিকই আছে। তাহলে গেটিং কনস্ট্যান্ট কোন জিনিসটাকে বলছি, কার যোগফলকে গেটিং কনস্ট্যান্ট বলতেছি? স্যার a প্লাস b। এটা কি? অবস্ট্রাকল ডিসটেন্স, বাধার লেন্থ, বাংলাই বলো, বাধার লেন্থ, অবস্ট্রাকলের যে ডিসটেন্সটা, তাই না? যেখান থেকে আলো পাস করতে পারবে না, আর যেখান থেকে আলো পাস করতে পারবে সেই ডিসটেন্সটাকে বলছে বি। তাহলে এ প্লাস বি এইটাকে বলছে আমরা গেটিং কনস্ট্যান্ট বা গেটিং এলিমেন্ট। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আর আমি বললাম একটা লেন্থে ইউনিট লেন্থ বলতে পারি 1 সেন্টিমিটার বলতে পারি, 1 মিটার বলতে পারি, 1 ইঞ্চি বলতে পারি, 1 ফিট বলতে পারি। মানে ইউনিট লেন্থে যতগুলো এ প্লাস বি থাকবে সেটাকে বলবো আমরা ডিফ্রাকশন গেটিং। সেটাকে বলবো আমরা কি? ডিফ্রাকশন গেটিং। তোমাদের সিলেবাসে যেটা আছে ডিফ্রাকশন গেটিং কি, সেই হচ্ছে ডিফ্রাকশন গেটিং হচ্ছে আমার এইটা, যে একক লেন্থে কতগুলো আমার মানে গেটিং কনস্ট্যান্ট বা গেটিং এলিমেন্ট আছে সেইগুলোর আমার সমষ্টিকে বলবো আমরা ডিফ্রাকশন গেটিং। সেটাকে বলবো আমরা কি? ডিফ্রাকশন গেটিং। ঠিক আছে? জি স্যার। 5000 ডিফ্রাকশন গেটিং মানে 1 ইঞ্চিতে 5000 ডিফ্রাকশন গেটিং আছে, তার মানে কি বুঝাতে যাচ্ছে এটা? অর্থাৎ তার মানে কি হবে? এখানে 5000টি গ্রেটিং এলিমেন্ট রয়েছে, অর্থাৎ a প্লাস b। 5000টা খালি এই এ নাই, 5000টা এ প্লাস বি আছে, তার মানে কি 5000টা ছিদ্র আছে এখানে। 5000টা ছিদ্র যদি না থাকে তাহলে এটা হবে না, ঠিক আছে? তাহলে 5000 যদি ছিদ্র থাকে আর 5000টা যদি বাধা থাকে তাহলে সেটাকে আমরা বলবো যে 1 ইঞ্চিতে বা 1 সেন্টিমিটারে 5000 গেটিং। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। এটার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম যে a প্লাস বি sin theta is equal to n lambda। একটা সূত্র, কি সূত্র বললাম? a plus b sin theta is equal to n lambda। তাহলে a plus b টা কি? a plus b টা কি? Grading constant by গেটিং কনস্ট্যান্ট। ভেরি গুড। এটা মানে কি আসলে থিটাটা হচ্ছে এরকম যে যদি এখানে একটা থাকে, এখানে কতটুকু আলো বাঁকলো সেই বাঁকাটা হচ্ছে আমার থিটা, তাই তো? জি স্যার। মানে যে আমি অঙ্ক করতে দিই তাহলে এটা একটা থিটার মান দিয়ে দিব অথবা থিটা বাইর করতে বলবো, তাই তো? এটা কি
কত নাম্বার মানে কত না অর্ডার, কত অর্ডারের এটা করব সেই এটা যে এন এর মান, মানে ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার না থার্ড অর্ডার না ফিফথ অর্ডার, মানে সেটা এন এর মান। ফিফথ অর্ডারে এন এর মান 5। আর এটা হচ্ছে ল্যামডা। ল্যামডাটা কি? ল্যামডা কি? স্যার ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ। ভেরি গুড। তাহলে এইখানকার প্যারামিটার গুলো আমরা এই সূত্রটা আমরা মনে রাখবো। এই সূত্রটা অবশ্য আমাদের সিলেবাসে তোমাদের নাই, কিন্তু আমাদের এটা কাজে লাগবে গেটিং কনস্ট্যান্ট এর মানে বের করার জন্য, গেটিং এলিমেন্টের সবকিছু বের করার জন্য এটা লাগবে। তাহলে এটা আমরা সূত্র হিসেবে মনে রাখবো কি a প্লাস b sin θ ইজ ইকুয়াল টু n ল্যামডা। এটা অবশ্য আগে আমরা ব্র্যাক্স লতে আছে, ব্র্যাক্স ল যখন তোমাদের এতে পড়াইছিল সেখানে আছে, ওখানে অন্যভাবে ছিল, ওখানে ছিল এরকম যে 2d sin θ ইজ ইকুয়াল টু n ল্যামডা, একই জিনিস। 2d sin θ ইজ ইকুয়াল টু n ল্যামডা। এটা ওই যে ইন্টারমিডিয়েট বইয়ে আছে ব্র্যাক্স লতে। এখানে 2d টাকে এখানে ভাগ করে লিখেছে এখানে যে a প্লাস d প্লাস d বা a প্লাস a প্লাস b। এখানে 2d মানে আছে না, যদি আমি বলি যে a আর b আর d সমান, তাহলে একই জিনিস হয়ে গেল না? a যত বড় b যত বড় d তত বড়, তার মানে এই দুটো জিনিস একই হয়ে যেত। আসলে এটা আসলে ব্র্যাক্স ল থেকে মূলত এসেছে এটা, a প্লাস b sin θ ইজ ইকুয়াল টু m ল্যামডা। এটা হচ্ছে ব্র্যাক্স ল। তো ব্র্যাক্স ল তোমাদের সিলেবাসে নাই, আপাতত আমরা এটা উইনো হিসেবে ব্যবহার করব। মানে তোমাদের সিলেবাসটা কে করছে জানি না, আসলে সিলেবাসটা করছে কি সবকিছুই ঢুকাইতে চাইছে, কিন্তু ওই অল্প অল্প করে দিছে। মানে বেসিকটা স্ট্রং না করে যদি দুইটা জিনিস দিত, যে তিনটা জিনিস না দিয়ে দুইটা দিত, যে সিলেবাসটাকে একটু লেন্দি করতো, তাহলে বেশি ভালো হতো। হয় অপটিক্স আর হিট দিত, অথবা ওয়েব আর অপটিক্স দিত, তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। হ্যাঁ, এই হিট দিয়ে মানে সিলেবাসটাকে বড় করে দিছে, কিন্তু বেসিক কিছু জিনিস ছুটে গেছে। মানে ওখান থেকে একটু নিচে, ওখান থেকে একটু নিচে, ওখান থেকে একটু নিচে, মানে সিলেবাস বানাইছে। সিলেবাসটা ওরকম জুৎসই হয় নাই। স্যার 2D টা এখানে কি যদি আবার একটু বলতেন। হ্যাঁ, 2D টা এখানে যেমন আমাদের এখানকার 2D টা ব্র্যাক্স লটা অন্যরকম তো ছিল একটু, মানে এখান দিয়ে আসলো ওই যে আমরা থিন ফিল্ম আঁকছিলাম না, যেমন ওরকম এখান থেকে এসে এখানে গেছিল, আবার এখান থেকে এসে এখানে গেছে। এই যে এটাকে আমরা বলছি ডি। ডি তোমার এখানে ডি বোঝার দরকার নাই, ব্র্যাক্স ল নাই তোমাদের, যেহেতু আমি ব্র্যাক্স ল থেকে এটা নিচ্ছি। ব্র্যাক্স লর মতোই আমি এখানে মনে করলাম যে এ আর বি আর ডি যদি সমান হয়, তাই বুঝতে যাচ্ছি যে ডি যদি সমান হয় তাহলে কি হবে, এর জায়গাতে যদি ডি বসায়, বি এর জায়গাতে ডি বসায়, তাহলে কি হচ্ছে 2d হয়ে যাচ্ছে না? জি স্যার, এবার বুঝতে এটা পারছি। ডিটা হচ্ছে অন্য জায়গার জিনিস, অন্য ফাংশনের, মানে ক্রিস্টাল গ্রোথের জিনিস এটা। হ্যাঁ, যে এখান থেকে যে দুইটা আলো আসবে, রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হয়ে যাবে, তো ওইটার থেকে আসছে মূলত। কিন্তু আমি এটা তোমাদের জাস্ট উইনো হিসেবে ব্যবহার করতে হচ্ছে। আমার দরকার হচ্ছে a প্লাস বি, ডি এর দরকার নাই, আমার ডি এর দরকার নাই। আমি তোমাকে বোঝানোর জন্য যে এই দুইটার মধ্যে লিঙ্ক আছে, জিনিসটার ভিতরে লিঙ্ক আছে, কিন্তু আমার বেশি দরকার কোনটা, a প্লাস বি sin θ ইজ ইকুয়াল টু n ল্যামডা। আর ব্র্যাক্স লতে বলা হয়েছিল 2d sin θ ইজ ইকুয়াল টু n ল্যামডা। 2d টা দুইটা ডি একই বলছিলাম, তাই এখানে আর এ আর বি টা একই বলি নাই দেখে আমরা সেটাকে আলাদা আলাদা করছি। আর যদি একই হয়, এ আর বি সমান হয়, কথার কথা এটা 2 সেন্টিমিটার, এটা 2 মিলিমিটার, এটাও 2 মিলিমিটার নিলাম, সেই ক্ষেত্রে আমার বলতে পারবো যে এখানে 2a বা 2b বা 2d এভাবে বলতে পারবো, দুটো যদি সমান হয়। আর যদি সমান না হয়, আলাদা আলাদা হয়, তাহলে তার বলতে পারবো না, তখন a প্লাস বি sin θ ইজ ইকুয়াল টু n ল্যামডা বলতে হবে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখন তোমরা চিন্তা করো, আমরা কি বললাম যে a প্লাস বি sin θ ইজ ইকুয়াল টু n ল্যামডা। এটা আমরা ধরে নিলাম, যেটা আমরা জানি, উইনো হিসেবে ধরে নিলাম। এখন এটাকে যদি আমি থিটা সাপেক্ষে ল্যামডা সাপেক্ষে থিটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হয় দেখো তো,
করো তো, ডিফারেন্সিয়েট করো তো, কে ডিফারেন্সিয়েট করতে পারবা? ডিফারেন্সিয়েট কে করতে পারবে এটাকে? ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন জানো? স্যার এর সাপেক্ষে করব, কোনটা সাপেক্ষে করব ডিফারেন্সিয়েশন? ল্যামডার সাপেক্ষে থিটা কে করবা? এই যে এই দুটা আমরা যেমন y আর x বলি না, জি যে dy বাই dx, হ্যাঁ, বা এরকম কিছু বলি না, তেমন যে থিটা আর ল্যামডা এই দুটা সাপেক্ষে, তার মানে a প্লাস b কনস্ট্যান্ট, এখানে a নো কনস্ট্যান্ট। তাহলে এটাকে করলে কি হবে বলো তো? cos theta হবে শুধু। cos theta, ভেরি গুড, cos theta হলো। আর কি হচ্ছে দেখো তো, n কি d লিখতে পারো? lambda by d theta। সরি, হ্যাঁ বলতে হবে পুরোটা, তুমি যা বলবো আমি তাই লিখবো। দেখি বলো তো, দেখি কি কি লিখতে পারি এটাকে, ডিফারেন্সিয়েট করো। স্যার n d আমি cos theta lambda মেনে by নিচ্ছি। d theta। ল্যামডা বাই, সরি বুঝতে পারতেছি না আমি, আবার বলো। cos theta হয়েছে, ওটা ঠিক আছে। স্যার তারপর হবে d theta by d lambda। এখানে আচ্ছা দিলাম d theta বাই d lambda। তারপরে n স্যার n তো থাকবে, শুধু n থাকবে। এটাও লিখতে পারি, আবার d lambda টাকে ওইদিকেও পাঠিয়ে দিতে পারি। কেউ যদি বলে যে না আমি স্যার এখানে লিখবো না, এখানে লিখবো না, আমি এইদিকে d theta লিখবো, দুটাই সম্ভব। জি স্যার। d lambda, সরি d lambda লিখলাম, এটা সম্ভব। আগেরটা যে বলেছে সেটাও ঠিক, এটাও ঠিক, কোনে কোনে গুণ করে দিলাম। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? জি না স্যার। না স্যার। আচ্ছা, যদি অসুবিধা না থাকে, হ্যাঁ, তো আগেরটাও কি যদি লিখতে চাও যে আমি আগেরটা লিখবো এটা লিখবো না, দুটাই সম্ভব, তাই তো? দুটাতে একমত কিনা? হয় এটা কেটে দিয়ে ওখানে লিখবো, ওটা কেটে দিয়ে, একমত? একই স্যার। একমত, আচ্ছা। এই যে d theta বাই d lambda, এটাকে বাম দিকে রেখে দিলাম। কি বলে? তা d theta বাই d lambda বাম দিকে থেকে গেল, সমান সমান আসলো। ওখানে কি থাকলো? n ডিভাইড বাই কি আসবে এদিকে বলো তো? a plus b cos theta। a plus b cos theta। ভেরি গুড, a plus b cos theta। আচ্ছা, একটু আগে আমি একটা কথা বলছিলাম যে 5000, একটা কথা বলছিলাম না? 5000 কি বলছিলাম বলো তো? একটা এক্সাম্পল হিসাবে নিয়ে আসার সময় 5000 একটা কথা বলছিলাম। গেটিং কনস্ট্যান্ট স্যার। না, আমি বলেছিলাম যে 1 ইঞ্চিতে 5000টা ডিফ্রাকশন গেটিং আছে, জি এরকম বলছিলাম কিছু, তাই না? জি স্যার। আচ্ছা, তার মানে কি বলেছিলাম যে 5000টা a প্লাস b এর মান আছে। জি তার মানে কি দেখো তো, চিন্তা করো তো, যে এখানে একটা এখানে ফাঁকা, এখানে একটা এখানে একটা ফাঁকা, এখানে একটা এখানে একটা ফাঁকা, এখানে একটা এরকম যদি থাকে, তাহলে এখানে আমি 5000টা ধরলাম না, এখানে কয়টা আছে সেটা দেখি। 1টা 2টা 3টে 4টা 5টা আছে। ধরো যে 1 সেন্টিমিটারে 5টা আছে, ধরো 5টা কি আছে? a প্লাস b আছে। তাহলে 5টা a প্লাস b এর মান 5 ইন্টু a প্লাস b সমান সমান কত হবে আমার বলো তো? 1 সেন্টিমিটার ধরলাম, 1 কি হবে? সেন্টিমিটার, তাই তো? আমার কথা কি বুঝতে পারতেছো? 1 সেন্টিমিটারে a প্লাস b কয়টা আছে বললাম? 5টা স্যার। 5টা। তাহলে a প্লাস b এর মান এত ছোট ছোট যে 5টা a প্লাস b যদি আমি যোগ করি
তাহলে সেটা হবে আমার 1 সেন্টিমিটার। তাহলে 5 × a + b = 1 সেন্টিমিটার, তাই তো? জি জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তাহলে এবার হয় 5 করে নিচে নিয়ে যাও অথবা a + b করে নিচে নিয়ে যাও, যে কোনো একটাকে। আমি 5 নিয়ে গেলাম সাপোজ, বা 5 কে এদিকে রেখে দিলাম, ওইদিকে নিয়ে গেলাম a + b কে। 1/a + b হলো। এটা লিখতে পারি কিনা দেখো তো, ওই কথা অনুসারে। জি স্যার। তাহলে 1/a + b এটাকে বলছে 5। তার মানে এটা দিয়ে আমি বুঝতেছি, মানে এটা দিয়ে আমি বুঝতে পারতেছি যে এখানে 5টা a + b আছে 1 ইউনিটে, 1 সেন্টিমিটারে বা 1 ইঞ্চিতে। ওটা বলে দিবে তোমাকে 1 ইঞ্চি না 1 সেন্টিমিটার বলে দিবে। মানে একটা ইউনিট মনে রাখো, যে 1 ইঞ্চি, 1 সেন্টিমিটার, 1 মিটার বা যাই বলে না, 1 বলে দিবে। তাহলে এই যে এটাকে আমি একটা নাম্বার বলতেছি 1/a + b, এটাকে 5 না বলে যদি আমি বলি এখানে n সংখ্যক আছে, বড় n দিয়ে দিলাম, একটা বড় n দিয়ে দিলাম। তাহলে বড় n বলতে কি বোঝাচ্ছি, যে আমার এখানে n সংখ্যক a + b আছে, এটাই তো বুঝাতে যাচ্ছে, তাই কি না? জি 5 না দিয়ে যদি আমি ওটাকে জেনারেলাইজ করে দিই যে n সংখ্যক, n মানে পরে দিব তোমাকে, 5 দিব না 10 দিব না 5000 দিব, সেটা পরের ব্যাপার, অঙ্ক করার সময় দেখবো। কিন্তু আমার সূত্র লেখার সময় এটাকে আমি লিখবো 1/a + b, এটাকে লিখবো একবারে বড় n। তাহলে বড় nটা কোথায় যাচ্ছে আমার? উপরে। এবারটা কি হলো? cos θ। এটা কি থাকলো? dθ/dλ। কি বুঝতে পারছো কি পারো না দেখো তো, কি বুঝো না এখানে এই পর্যন্ত? স্যার এই d θ/d λ এটা স্যার আসলে কি? হ্যাঁ, ওটা নাম দিনে, নাম দিব এখন, ওটা নাম দিই না এখনো। আগে ক্যালকুলেশনটা বুঝে তারপর নাম দিচ্ছিলাম। কোনো বাবা মা দেখো না জন্মের আগে নাম ঠিক করে, কেউ জন্মের পরে ঠিক করে। আগের যুগে তো কেউ জানতো না যে ছেলে হবে না মেয়ে হবে, এই জন্য জন্মের পরে নাম ঠিক করতো। আর এখনকার যুগে ছেলে পেলে আগে জেনে নেয়, এই জন্য নামটা আগে জিজ্ঞেস করে। এটার নাম হচ্ছে ডিসপারসিভ পাওয়ার। কি নাম বললাম? ডিসপারসিভ পাওয়ার অফ গেটিং। ডিসপারসিভ পাওয়ার, ডিসপারসিভ, SIVE। dispersive power of a diffraction grating। এর নাম কি তাহলে বললাম? dθ/dλ, যেটা সেটার নাম হচ্ছে dispersive power of a grating। তাহলে এখন বলো যে dispersive পাওয়ারকে কি দ্বারা আমরা ডিনোট করি? dθ/dλ, তাই তো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে প্রথম থেকে যদি আমরা মনে করি যে প্রথমটা উইন্ডো হিসেবে ধরলাম, হ্যাঁ, প্রথমটা উইন্ডো হিসেবে ধরলাম, a + b sin θ = n λ, এটাকে ডিফারেন্সিয়েট করলাম উইথ রেসপেক্ট টু ল্যামডা। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু ল্যামডা। তাহলে ল্যামডা সাপেক্ষে হলে a + b কনস্ট্যান্ট, a + b রেখে দিলাম, cos θ না sin θ করলে cos θ হয়, এটা হচ্ছে dθ/dλ = n। তাই dθ/dλ থেকে গেল n/a + b cos θ, আর 1/a + b এর মান বলছি যে n, এই যে একটু আগে তোমাকে দেখাইলাম যে কিভাবে n হইলো। 1/a + b = n। n অনেক সময় n এর মান 2000 হতে পারে, 3000 হতে পারে, 5000 হতে পারে, 500 হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে। মানে এটা ওই ইউনিটের উপর নির্ভর করবে যে এক ইউনিটে কতটি আমার n আছে। বুঝা গেছে না জানি? জি স্যার, বোঝা গেছে।
এখন যদি আমি তোমাকে এখানকার কোনো একটা অঙ্ক নিয়ে আসার চেষ্টা করি, আসলে ওই বইটাতে ফুল নাই, তো আমি ডিসপারসিভ পাওয়ারের একটা ম্যাথ নিয়ে আসার চেষ্টা করি, আছে কিনা দেখি। তোমাদের প্রশ্ন থাকলে করতে পারো ডিসপারসিভ পাওয়ারের উপরে, ডিসপারসিভ পাওয়ার অফ এ গ্রেটিং, এটার উপরে কোনো প্রশ্ন থাকলে আমার কাছে করতে পারো। আমি যতক্ষণ খুঁজি আর তোমরা আমাকে প্রশ্ন করো, আমি প্রশ্ন উত্তর দিই। আছে প্রশ্ন?
আচ্ছা এখানে দেখো কিছু অঙ্ক আছে, দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে? জি স্যার। এই অঙ্কগুলোর ভিতরে তোমরা যে অঙ্কগুলো আমি আজকে তোমাদের ওই শেয়ারদের কাছে দিয়ে দিব, হ্যাঁ তোমরা এই অঙ্কগুলোর ভিতরে কোনটা কোনটা করতে পারো সেটা ঠিক করবা। তোমাদের এখানে সবগুলো করানো নাই, তোমাদের যেগুলো যেগুলো করানো আছে সেগুলো তোমার ঠিক করবা, যে কোন কোন সূত্রগুলো তোমাকে করাইছি আর কোন কোনগুলো করাইনি, মানে যেটা সবগুলো এখানে করানো নাই, না তোমাদের সিলেবাসে সব নাই, তো যেগুলো তোমাদের সিলেবাসে আছে তোমরা সেগুলা করার চেষ্টা করবা, আর যেগুলো সিলেবাসে নাই সেগুলো করবা না। যেমন এই যে এখানে 7 নাম্বার 8 নাম্বার এগুলা তোমাদের সিলেবাসে আছে, যেমন তোমাদের সিলেবাসে কিছু নাই। 1 নাম্বার তোমাদের সিলেবাসে আছে, 2 নাম্বারটা এখনো করায়নি, তারপরে যে 3 নাম্বারটা করায়নি, 3 নাম্বারটা একটা সূত্র করাইলে হয়ে যাবে খালি, ওটা ওটা আজকে করাই দিচ্ছি এখন। এখান থেকে 7 8 9 এটি করা আছে তোমাদের, 7 8 9, 7 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার এটা তোমাদের করা আছে, প্রথমটা করা আছে, মানে তোমাদের সিলেবাস মানে যেগুলো পড়াইছি সেগুলোর ভিতরে আছে। জি স্যার। তারপরে 11 নাম্বার তোমাদের সিলেবাসের ভিতরে আছে, তারপরে আছে 13 নাম্বার 14 নাম্বার, তারপরে স্যার আপনি যদি স্যার একটু কষ্ট করে স্যার এখানেই স্যার এই ফাইলের মধ্যে স্যার মার্কিং করে স্যার আমাদেরকে পাঠিয়ে দেন তাহলে ভালো হতো। এই ফাইল আমি মার্কিং করে দেবো না? ঠিক আছে মার্কিং করে, বা তোমাদেরকে কাইটা কুটিয়ে পাঠাবো, তোমাদের যেগুলো করেছি সেগুলো করে পাঠাবো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার এটা কি স্যার অ্যাসাইনমেন্ট দিচ্ছেন? হ্যাঁ এখনো দিচ্ছি না, এটা কাইটা কুটিয়ে পাঠাবো, তাহলে অ্যাসাইনমেন্ট হিসেবে পাঠাবো পরবর্তীতে, তাহলে বুঝছো? তাহলে এটা পড়া দেখার দরকার নাই, তাহলে আমি তোমাদের যেগুলো পড়াইছি সেগুলো আমি হয়তো অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদের পাঠাবো। তাহলে এখানে ওয়েবসাইটও থাকবে, কিছু অপটিক্সেরও থাকবে, ওটাই তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, হয়তো 2-1টা প্রশ্নও দিতে পারি, আর ম্যাক্সিমামই ম্যাথ থাকবে, ম্যাক্সিমামই ম্যাথ থাকবে। আর আজকে আপাতত যে বইটা নাই, তো বইটা না থাকার কারণে ওই ফুল বইটা নাই, ফুল বইটা থাকলে তোমাদের আমি তো ওটা পড়ে দিতে পারতাম। আজকে এ পর্যন্ত থাক, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ জি স্যার। আর যদি অন্য কোনো সময় গ্যাপ পাই বা বই পাই, আমি হয়তো অন্য কোনো দিন, তোমরা শুক্র শনি ছাড়া তো ক্লাস করতে পারো না তাই না? চাকরি করো তো মনে হয় অনেকে। স্যার রাতের বেলা অনেকে ফ্রি থাকে। জি স্যার অনেকে চাকরি করি। তোমরা যদি রাত্রে ফ্রি থাকো কোনোদিন, তো আমাকে যদি মনে করো যে পারবা, তাহলে হয়তো করতে পারি, আমি ক্লাস নিতে পারবো। তোমরা নিজেরাই ঠিক হবে, পরে আর বলবা যে সারা রাত্রে ক্লাস নিতে, এটা আমাদের অসুবিধা এই সেই। হ্যাঁ এটা তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? তোমরা যদি ঐক্যমত হও, তাহলে তোমরা যদি শেয়ার আমাকে বলে যে তোমরা ঐক্যমত আছো, তাহলে আমি করব, রাত্রে ক্লাস নিতে পারবো। ঠিক আছে, আজকে যে একটা ক্লাস পাবো সেটা পরবর্তীতে একসঙ্গে নিয়ে নেবো। ওকে স্যার। আমার তো আজকে একটা ক্লাস হয়েছে, আর একটা ক্লাস বাকি আছে, এই ক্লাসটা পরে নিয়ে নেবো, কারণ এখানে বই নাই তো আমার, এখানে বইটা সংগ্রহ করতে হবে, মানে বই আছে হার্ড কপি দিয়ে পড়াইলে তো তোমরা হয়তো বুঝবা না, এই জন্য তোমাদের কাছে বইটা দিয়ে দিব আমি। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এর ভিতরে কোনো প্রশ্ন আছে তোমাদের? যা পড়াইলাম, পড়াইছি তো অল্পই, থার্নহফার ফ্রেনেল, আর পড়াইছি যে ডিসপারসিভ পাওয়ার আর গেটিং, এটুকু পড়াইছি খালি। এটার মধ্যে কোনো আছে কিনা? আর ইন্টারফারেন্স আর ডিফ্রাকশনের পার্থক্যটা দেখা রাখিও, ঠিক আছে?
নেট থেকে হোক বা আমি যে এই পেজটা তোমাদের পাঠিয়ে দিব, ওই যে আমি যেটা পড়াচ্ছিলাম যে পেজটা, সেই পেজটা পাঠিয়ে দিব। হ্যাঁ, তো ওই পাঠ্যগুলো একটু পড়ে রাখিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোন প্রশ্ন যদি থাকে তো করতে পারো। আর তোমাদের যে কয়েকজনকে দায়িত্ব দিয়েছিলাম যে ওইখানকার টিচার কি কি পড়াচ্ছে জানতে পারছো কিনা, জানতে পারো নাই? তুষার ইমরান ভাই, স্যারকে বলেন। হ্যালো, ওখানকার টিচার কি কি পড়াচ্ছে জানতে পারছো, বা প্রশ্ন পাইছো কিনা তোমরা বিগত সালের প্রশ্নগুলো? স্যার বিগত সালের প্রশ্ন স্যার কালেক্ট করছি। করছো? জি স্যার। কয়টা, কয় সাল? স্যার শুধু স্যার 6th বেজ ব্যতীত স্যার বাকি সবগুলো পারছি স্যার। ভেরি গুড, তো অনেকগুলোই তো করছো। এখন এগুলার ভিতরে তোমরা প্রশ্নগুলো ধরে ওয়েবস আর অপটিক্স এর প্রশ্নটা লিখবা আলাদাভাবে। একজনকে ওয়েবস দিয়ে দাও, একজনকে অপটিক্স দিয়ে, একজনকে হিট দিয়ে দাও। মানে ভাগ করে নাও কাজ, যে তুমি হিটের সব প্রশ্নগুলো এক জায়গাতে লেখো, একজনকে বলো অপটিক্স এর প্রশ্নগুলো লিখো, একজনকে বলো ওয়েবের প্রশ্নগুলো লিখো। ভাগ করে দিয়ে ওই প্রশ্নগুলো আমার কাছে পাঠাও। ক্লিয়ার? হ্যালো, জি স্যার, ঠিক আছে স্যার। তোমরা কয়জন সিআর বলো তো? স্যার সিআর মধ্যে স্যার আমরা দুইজনই, তবে স্যার সাবজেক্টের জন্য স্যার আলাদা আলাদা স্যার দায়িত্ব দেওয়া হয়েছে স্যার কয়েকজনকে। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। কোথায়? জি স্যার। আসলে আসুন, কথা বলুন। কথা বলতেছি। হ্যাঁ আসুন। আচ্ছা আসুন, অসুবিধা নেই। ও তাহলে বাদ দেন। দরকার নেই তাহলে। আচ্ছা, বড় মিস্ত্রি। ও আচ্ছা আচ্ছা। হুম। স্যার তো চলে গেছে। যাইনি, বলো। তোমাদেরকে ভাগ করে নিছো? ভাগ করে নিয়ে তিনজনকে তিনটা দাও, দিয়ে লিখে তারপর আমার কাছে পাঠাবা। একজন অপটিক্স পাঠাবা, অপটিক্স এর প্রশ্নগুলো, আর একজন ম্যাথ সহ পাঠাবা। একজন অপটিক্স, একজন হিট, একজন হলো ওয়েভ। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, তাহলে সামনের ক্লাসের আগেই কিন্তু পাঠাবা। এই এক সপ্তাহের মধ্যে তোমাদের শেয়ারদের কাজ থাকলো। শেয়ার খালি হলে হবে না, শেয়ারদের কাজ আছে অনেক। এখানে আসলে তো টের পাচ্ছ না, ওই ডুয়েটে যখন আসবে তখন টের পাবা শেয়ারদের কত কাজ। ঠিক আছে? ঠিক আছে, শেয়াররা তাহলে তোমরা এই তিনটে কাজ করে আমার কাছে পাঠিয়ে দিবে এই সপ্তাহের মধ্যে। আমি ওখান থেকে দেখবো কি কি আমি পড়াচ্ছি আর কি কি পড়াইনি, ওগুলো দেখে তারপরে বাকিগুলো করবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বিশেষ করে ওয়েবস আর অপটিক্স, না ওয়েবস আর অপটিক্স এই দুটো আগে, একটু পরে দিলেও চলবে, যেহেতু এটা আমি শুরু করিনি এখনো। হ্যাঁ, এই দুটা আগে পাঠিয়ে দিও, এই সপ্তাহের মধ্যে পাঠাবা। ওকে শুক্রবারের মধ্যে পাঠাবা। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।